শুনতে হচ্ছে হ্যাঁ যে আজকে আমার হওয়া ভোট হয়তো 5 বছর 7 বছর, কারো 80 সালে 82, এরা অনেকে 82 সালে এসছে, তাদের 82 সালে দলিল আছে, আমি নিজে আপলোড করলাম দলিলগুলো অনেকে, অথচ সেসব মানুষগুলো ভোটগুলো কেটে দিয়েছে তখন। স্টোরির শুরুতেই যে গ্রামের ছবি আপনারা দেখলেন সেটি মূলত ঠাকুরনগরের, বনগাঁ মহকুমার ঠাকুরনগরের গুটরি গ্রাম। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পরে সেই গ্রামের মানুষেরা ঠিক কেমন আছেন এইটা দেখতেই ইনসাইট অফের ক্যামেরা সেখানে পৌঁছে গিয়েছিল। তারপর যেটা হলো সেটা পুরোপুরি আমি আনকাট আপনাদের সামনে রেখেছি, তার কারণ একটাই, সেটা হচ্ছে যে একটা গ্রামের যে ছবি সেটা আপনাদের সামনে তুলে ধরা, এবং গ্রামে ঢোকার সঙ্গে সঙ্গেই যেভাবে একজন মহিলা বিএলওকে দেখে প্রায় এক প্রকার চিৎকার করে উঠলেন, সেখান থেকে একটা আশঙ্কা নিয়েই সেই গ্রামের মানুষেরা আছেন সেটা আপনারা বুঝতে পারবেন ক্রমশ যখন আপনারা স্টোরির মধ্যে ঢুকবেন। আমি চেষ্টা করেছি এই গুটরি গ্রামের মানুষের সমস্ত রাজনৈতিক যে মতাদর্শের মানুষের, সমস্ত রাজনৈতিক ধরনের মানুষেরা যা যা বলেছেন, একে অপরের সঙ্গে যে কথা বলেছেন, সেটা একদম যতটা সম্ভব আনকাট রাখা। আসুন দেখে নিন। আপনারা দেখছেন ইনসাইট অফ, আর আমি নবনীতা। এখানকার ফাঁকা ছিল, এই যে জিনিসটা করতে আমাদের কত দৌড়েছেন জানো, কোথায় তোমরা জানো? আমি জানি না। এই যে এই করে এই জিনিস পাস করে এর মাটি আমরা রাত্রে সমস্ত ছেলে নিয়ে উদ্যান ছিল তো বিশাল। জমানা নেই, ওই জমার কথা বলি চল না, আকাশ পাতাল হয়ে গেছে। এখন কি ছেলে ছেলে মানবে না, দেখায় ওই যে রসময় তো ওই মাথায় ওই শিবদার বাড়ি সালের আগে যে গভর্নমেন্ট হলো তার আগে কয়েকজন একটু জায়গায় কিনে মনিন্দির টাকাটা ছিল, আগেও ছিল আঙ্কেল, মনিন্দির টাকা ছিল, মনিন্দির টাকা ছিল, এই পাড়ায় ছিল, এই পাড়ায় ছিল, হ্যাঁ মনিন্দির টাকা ছিল, এই পাড়ায় ছিল, এই কলোনির মধ্যে অনেক আগে তারা সব এই পাড়ায় ছিল। ও ঠিক আছে, আমি পাবো, ওদের চাপ নেই। হ্যাঁ যেতে না ওই জমানার দ্বারা এখনকার পিড়ি সেটাই। খালের স্রোত তো তোমরা দেখোনি, এই খালের স্রোত তোমরা দেখোনি, এই খালে যে স্রোত হতো না ভাষায় নিয়ে যেত, জল ভেসে আসছে আগে থেকে ভেঙে দিত, ওখানে সব পাটা বানাই সবাই পাটা দিতে পাটা বানাই মাছ ধরতো। ইন্দিরা গান্ধী মারা গেল, হ্যাঁ হ্যাঁ, মানুষ প্রকৃতি পরিবেশ নিয়ে তো সবটা। একটা পরিবেশ এই যে যাওয়া ভারী পরিবেশ, ছবির জন্য খুব ভালো, একদম বাসায় বিদেশ সাথে এই যেটা বাসায় দিলে খালের মাথা থেকে এখনো যদি খালের মাথার থেকে বড় ধানের চাষ আর হতো না, দিদি এসে গেছে চাষ হতো, এখন দুনিয়া ধান জমিয়ে রয়েছে এটা সব
ওই ওই দেখি এই দিদি এই চাইছে, দিদি একটু বলুন কি হবে না হবে। এত ভয় কেন পাচ্ছ? না বিকাশ, বিকাশের না বসলে হচ্ছে না। এই আমাদের 85 সালে ভোটের কাগজ জমা দিয়েছে, সেই রিসিভ আছে এখনো। 82 সালের দলিল, ট্যাক্সের রসিদ, এসব সবই আছে। খালি ভোটটাই আমাদের নতুন। তো এতে যদি ভোটটা নতুন মানে এর আগে ভোট দেননি? না, আমার তো বাপের বাড়ি পুরনো ভোট, আমার শ্বশুর বাড়ি। তার মানে তো ভোট তো দিয়েছেন, মানে আপনি তো ভোট দিয়ে এসেছেন। সালের ভোট আমাদের। হ্যাঁ। এদের হুম। তা এখন বিবেচনা করে যদি তা এর আগে কখনো এরকম মনে প্রশ্ন এসছে যে প্রশ্ন আজকে করলেন, সেরকম প্রশ্ন বলি আমরা। না না, সে কথা বলছি না। এর আগে যখন ভোট দিয়েছেন এরকম প্রশ্ন কি মনে কখনো এসছে? আসেনি, এটা তো এই প্রথম। আমাদের সকলের মনে একই প্রশ্ন। না, আমার তো পুরনো ভোট, সেটা নিয়ে কোনো টেনশন নেই। কিন্তু আমার শ্বশুর বাড়ি তো নতুন ভোট, ওর জন্য। এইখানে দলিল সেই 70 সালের, তারও আগের দলিল, অথচ আমি এখানে ছিলাম না। তারা পরে এই দেশে এসে ভোটার হয়েছে, তাহলে এই কাজটা কি হবে? এমনি জমি রেখা আছে ধরো 70 সালে কি 55 সালে 60 সালে, কিন্তু সে জমি রেখে তুই চলে গেছে বাংলায়, বাংলায় থাকতো, বাংলাদেশে। তখন তো বাংলাদেশ না, পাকিস্তানও ছিল। তো পরে এই দেশে চলে আসে, এই দেশে আসে ওই সিপিএম কে পাল্লাই পড়েছে, ভোট করে দাও, ভোট করে দিইনি, করে না দেওয়ার ফলে আস্তে 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 লাস্টে এসে ধরো তৃণমূল আছে, এরা অনেক করিয়ে দিয়েছে। আচ্ছা। হ্যাঁ, কিন্তু করিয়ে দিয়েছে তো এই সি এর ভিতরে একটা প্রশ্ন এসে গেছে যে তোমার বয়স 80 বছর ধরলাম, হ্যাঁ, তুমি ভোট হয়েছে 20 বছর, মানুষ ভোট হয় কত বছর? 18 বছরে, তাহলে এতদিন তুমি কোথায় ছিলে? 18 বছরে ভোট হয়। হ্যাঁ, 18 বছরে প্রাপ্তবয়স্ক হয়, 18 ভোট বছরে হয়, ভোট তাই হয়। বয়স তোমার 70-75, তুমি ভোট হয়েছে ধরো 20 বছর আগে, তাহলে তার আগে এতদিন তুমি কোথায় ছিলে? তা এই প্রশ্নটা কি এর আগেও যখন ভোট হয়েছে করেছিলেন? ধরেন আপনি বিয়ে হলো না, আমি বলছি যে এই প্রশ্নগুলো, এই যে আমরা একে অপরকে এখন প্রশ্ন করছি যে আপনি কবে এসেছেন, ওই কবে এসেছেন, আমি জিজ্ঞেস করছি এই প্রশ্নটা কি আমরা আগে কখনো একে অপরকে করেছিলাম? এই রকম ঘটনাই তো আমার শতকরা 99 জনে জানে না, শতকরা 99 জনে এই ব্যাপারটা জানে না। তার মানে এই প্রশ্নটা তো আমাদের নয়। বেশি সমস্যায় ফেলাই গেছে সিপিএম, ওমা বেশি সমস্যায় ফেলাই গেছে সিপিএম, ভোট করতেছেও হয়নি। আমাদের যে ভোটের কাগজ জমা দিয়েছে সেসব রিসিপ্টগুলো এখনো আছে। তাই তো করছি, শুনে দেখো, মানে ভোট করে দাও কতবার জমা করা হয়েছে। 20 বছর আগে, 30 বছর আগে, 85 সালের আমার রিসিপ্ট এখনো আছে আমার ঘরে। ও কাকা কত বছর আগে ভোট বিধান, অথচ সিপিএমরা করিয়ে দিইনি। আপনাদের এখানে ভোট হতো না? আপনাদের এখানে ভোট হতো না? হ্যাঁ, অবশ্যই হতো। তাহলে যেটা বলছেন ভোট করতে দেননি, সেটা কি ব্যাপার? নামগুলো কেটে দিত, নতুন নাম উঠতে দেবে, নতুন নাম উঠতে দেবে না, নতুন নাম উঠতে দেবে না, এইরকম ঘটেছে, নেবেই না। এই করে মানুষ কিভাবে হয়রানি করেছে সিপিএম এর আমলে বলিয়ে শেষ করা যায় না। ফর্ম জমা দিয়েছিলাম, তার মধ্যে 28,000 ফর্মের মধ্যে 2,500 ফর্ম গ্রহণ করলো। 2,500 ফর্ম গ্রহণ করার পরে সেই থেকে এখান থেকে 2,500 ভোটার হলো। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন উনি বিজেপির সঙ্গে থাকাকালীন যে ভোটার লিস্টটা ছুঁড়ে মেরেছিল অধ্যক্ষের দিকে লক্ষ্য করে, সেটা হচ্ছে গাইঘাটা কেন্দ্রের ভোটার লিস্ট, এবং সেই কজনের ভোটার লিস্টে নাম উঠেছিল প্রমাণপত্র সহ 28,000-এর মধ্যে 2,500, সেই 2,500 নাম তার পরের দিন কেটে দেয়। কে কেটে দেয়? এই সরকার, তখনকার সরকার, সিপিএম সরকার থেকে কেটে দিয়েছে। অথচ মানুষকে সিপিএম সরকারই বেশি কেটে দিয়েছে। এবং এখানে এমনও হয়েছে যে যে মানুষগুলো ভোটার হয়েছে সেই মানুষগুলোর নাম ধরে ধরে ভোটার লিস্ট করার সময় বিডিও অফিসে বসে তারা হয়তো 1-2 বার ভোটও দিয়েছে, তাদের নামগুলো কেটে দিয়েছে। ভোট দিচ্ছে তারা, নাম কেটে দিয়েছে, একদম কারেক্ট। কি সব কিছু আমার বউকে একজন এখান থেকে দরখাস্ত করলো, সে বাংলাদেশি, আরে তাদের গোষ্ঠী, তাদের এটা কোন বছরে? সব আছে এই দেশে। এটা কোন সময়? এটা হয়েছিল বছর 15 আগে, বিধানসভায়। বিধানসভার মমতার আগে। আমি যখন জয়েন্ট বিডিওর কাছে গেলাম, আমি যে বললাম যে
আপনি কত সালে এসেছেন বাংলাদেশ থেকে? হুম। উনি বললো আমি 71 সালের পরে। হুম। আপনি এই চেয়ারের থেকে ওঠেন। আপনি বিনা বিনা একজন দরখাস্ত করলো আর তাই শুনে আপনি নামটা কেটে দিলেন। আপনি আপনি না না ইনকোয়ারি করে নামটা কেটে দিলেন, বলেন না আমাদের এরকম নির্দেশ আছে, কারো নামে যদি এরকম অভিযোগ আসে। দেখলাম যে 9 জনের নাম লিখেছে আমাদের এই পাড়ায়। এবার আমি এটা বলার পরে আপনি যদি এই নাম আমাকে 24 ঘন্টার মধ্যে দেখাতে হবে। ঠিক তারপরে ভোটার লিস্টে বেরোলো আমার তখন পার্ট দুটো হয়ে গেছে। তখন এ পার্টেও আমার নাম উঠেছে, আমার বউর নাম উঠেছে, ও পার্টেও আমার বউর নাম উঠেছে। মানে ভয়ে পড়ে আমি জয়েন্ট ভিডিওকে বললাম তাহলে আপনাকে কিন্তু চেয়ার থেকে মানে ধরে নামাবো, আপনি চিনেন না আমাকে। আচ্ছা, তাহলে এবারটা কি হচ্ছে? এবারে আপনাদের নামের ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে বা কি সমাধান হচ্ছে? এবার এখন নামের ক্ষেত্রে যে সমস্যা হচ্ছে যে এই যে মানুষগুলো যারা আছে, অনেকে হয়তো অন্য প্রদেশে থাকতো, অন্য জায়গায় কাজ করতো, এখানে জমি জমা আছে। এবং সিপিএম আমলে যারা সিপিএম সরাসরি করতো না, তাদের একটা অংশের নাম এরা ইচ্ছাকৃতভাবে কেটে দিয়েছে। ইচ্ছাকৃতভাবে একদম কেটে দিয়েছে, লিস্ট ধরে ভিডিওর সঙ্গে যুক্ত হয়ে এরা কেটে দিয়েছিল। এগুলো আমরা প্রত্যেকটা বাড়িতে আমরা এরকমভাবে দেখেছি। এবং এখন যেটা করছে সেটা হচ্ছে, এখন যেটা এদের যে কাগজপত্র কেউ তো ওইভাবে কেউ রাখিনি। আগে আমাদের বাড়িতে এসে নাম লিখে নিয়ে যেত, সেইভাবে ভোটার লিস্টে নাম উঠতো। যেমন আমার নামের ক্ষেত্রে, আমার ব্যক্তিগত নামের ক্ষেত্রে আমার নাম দীপক কুমার মিত্র, আমি 1972 সালের ভোটার। সে বছর আমি ভোট দিতে পারিনি, তার কারণ হচ্ছে আনন্দমোহন বিশ্বাস এবং সিদ্ধার্থ শঙ্কর রায় এবং প্রিয়রঞ্জন দাস মুন্সী চণ্ডী মিত্র মারা যাওয়ার পরে তার জায়গায় দাঁড়ানোর কথা ছিল রাধাপদ বিশ্বাস, তাকে দাঁড় না করিয়ে দাঁড় করাল হচ্ছে মীনা মিত্রকে, চণ্ডী মিত্রের স্ত্রী। তাকে জেতানোর জন্য এই গুড্ডি গ্রামে 40টা খাসি কাটা হয়েছিল বটতলায়। কেটে স্টেন গান নিয়ে সকাল 10টার মধ্যে সমস্ত ভোট দেওয়া হয়ে গেছিল এবং 40 জনকে অ্যারেস্ট করে থানায় আটকে রাখা হয়েছিল। তারাও কংগ্রেসের লোক ছিল। এবং আমি আমার জীবনের প্রথম ভোটটা আমি দিতে পারিনি। এই হচ্ছে ব্যাপার। তাহলে এবারে কি মানে এবারে পরিস্থিতিটা কি রকম? এবারে পরিস্থিতি যেমন আমার নাম দীপক কুমার মিত্র 1972 সাল থেকে। 2002 সালে আমার বাড়িতে কেউ যায়নি, কোনো এরকম ধরনের কিছু হয়নি। আমার নাম সেখানে লিখেছে দীপক মিত্র। তাহলে পরে আমি কারেকশন করে সেটা রেডি করেছি, তারপরে ভোট হয়ে গেছে। এবার দেখা যাচ্ছে যে আমার ছেলের নাম যখনই দেওয়া হয়েছে তখন বাবার নামে কুমার নেই কেন, সেটা আমার বাড়ি এসে আবার আমার প্রমাণপত্র দেখাতে হলো যে দীপক মিত্র আর দীপক কুমার মিত্র একই। অথচ আমার ঠাকুর দাদার ভোটের থেকে আরম্ভ করে আমাদের গোষ্ঠীশুদ্ধ নাম রয়েছে সেই 52 সালের থেকে আছে তো, কিন্তু ওই সমস্যা ওই যে চন্দ্র কিংবা কুমার একটা জায়গায় আছে আর একটা জায়গায় নেই। আরে সেটা তো তাদের ভুল, সেটা তো তাদের ভুল হলো এখন শুধু আর ক্ষেত্র তো আপনি, হ্যাঁ আপনার ভুল। আচ্ছা, ওর ছেলে কি হয়েছে সেই একটু বলবে, তুমি একটু বলো। আমার ছেলের কি বলবো, আমার ছেলের তো মানে আমাদের কোনো মানে ডকুমেন্টসেই ভুল নেই, কোনো ডকুমেন্টসেই ভুল নেই, এবং আমাদের সব ডকুমেন্টসই আছে। আমার ছেলের, ওর বাবার এমনকি 2000 সালের আগের ভোট সবকিছু আছে, ভোটার লিস্টে নাম আছে, এবং আমারও সব প্রমাণপত্র আছে। থাকার পর আমাদের ছেলের যেহেতু কোনো ভুলই নেই এবং কাগজপত্র যা কিছু ওর বাবার নাম, সব নথিপত্রের নাম ঠিক আছে, সব নামপত্রই ঠিক আছে। এবারে ফর্ম ফিল আপ করে জমা দিলাম, এসআই এর ফর্ম ফিল আপ করে যে জমা দিলাম, জমা দেওয়ার পরে ছেলের হেয়ারিং এসছে না কি ছেলে কি এবছর প্রথম ভোট? না, ছেলের দুবার ভোট দেওয়া হয়ে গেছে। আচ্ছা, এবার ছেলের ওই হেয়ারিং এ ডেকেছে, ছেলের বাবার নামে ভুল। কিসে ভুল? দেখা গেল যে 2000 সালে যে লিস্টটা বের করেছে এআই থেকে, সেই লিস্টে ওর বাবার নামে অমলের স্পেলিং এ, পুরো বানামের স্পেলিং এ ভুল। আচ্ছা, AMOL অমল, আর চন্দ্র ডাইরেক্ট অ্যাডজাস্ট করা, নাম আর চন্দ্র একসঙ্গে অ্যাডজাস্ট করে এইটুকুই ভুল, ভুলে ছেলের হেয়ারিং এ ডাকলো, বাবার আবার হেয়ারিং এ। এবং হিয়ারিং এ দেখার পর এখন কি বলছে? এখন হেয়ারিং এ তো ডেকে এসছে, সবকিছু দেখেছে, আর অরিজিনাল কিছুই দেখেনি, ওই ছেলের পাসপোর্টটা দেখেছে। দেখে আর তো কিছু বলেনি। এবার ওরাই জানে কি ভুল, কোথা থেকে ভুল হলো। আমাদের যে যত ডকুমেন্টস আছে, কোনো ডকুমেন্টসেই ওর বাবার নাম ভুল নেই, তাহলে ওখানে ভুল ভবিষ্যৎ কোথা থেকে আসলো? যদি ছেলের বার্থ সার্টিফিকেট, এসি কার্ড, পাসপোর্ট, ছেলের মাধ্যমিক সার্টিফিকেট, এডমিট, আপনার জন্ম সার্টিফিকেট, এমনকি
যা কিছু A to Z সাবজেক্ট গুলো, কোনো সাবজেক্টের কোনো জায়গার নামে তো কোনো স্পেলিং এ ভুল নেই, তাহলে ওদের কাগজে কি করে ভুল আসলো? ওই জিনিসটা কি আমি বলবো একটু শুনবা? হ্যাঁ অবশ্যই বল। ওরা এই জিনিসটা এক এক ধরনের কন্ট্যাক্ট নিয়ে ওই বড় বড় গাছের কানের ছেলে পেলে ধরিয়ে ওই তারিখে দিয়ে লিখায় আর তারা খালি ভুল করে। ব্যাস, ব্যাস, ব্যাস। দেশটাকে নিয়ে অ্যাকচুয়াল ঘটনা। হ্যাঁ, আরে আমি 3 বার বদলাই। এই যে আধার কার্ড হয়েছিল, আপনাদের সবার এবারে ক্লিয়ার হয়েছে না এখনো আপনারা কই আমার বাড়ি আছে আধার কার্ড, তার বয়স 70 বছর, বানাইছে 55 বছর, কবে কি করে সমাধান হবে? আচ্ছা, বলেছে তাদের মা গার্জিয়ান গেলে হবে না, তাদের গার্জিয়ান গেলে কি করতে হবে, তারা যে বাইরে রয়েছে তাদের ডকুমেন্টস বিদেশ থেকে পাঠাতে হবে, ডকুমেন্টস ভিসার কাগজ পাঠাতে হবে, যে কোম্পানিতে কাজ করছে তার কোম্পানির কাগজ ভিসা পাঠাতে হবে, তারপরে তার মা বাবারও কোনো দায়িত্ব নেই, মানে তার মা বাবা যে সন্তানের অরিজিনাল জিনিসগুলো সেটা প্রুফটা, তারা যে বিদেশে রয়েছে সেই প্রুফটা লাগবে, মানে এতটাই মা বাবারও কোনো অস্তিত্ব নেই, মানে সে যেখানে রয়েছে সেই প্রুফটাই অস্তিত্ব। যা শুরু হয়েছে তা তো হয়েছে, আর কি করা যাবে, মানে আমার বাড়ি, সাধারণ পাবলিক আমার স্ত্রী, তার বয়স 70, আধার কার্ডে করেছে 55, বৃদ্ধ ভাতা পাচ্ছে না, ওই যে কম। এইবার সংশোধনের জন্য গেছি, আমাদের ব্যাংকে সংশোধন করতেছে, সেই জায়গায় নিয়ে গেছি, গেলি বললো যে জন্ম সার্টিফিকেট দিতে হবে। 70 বছরের আগে জন্ম সার্টিফিকেট কোথা থেকে দেবো? তাহলে আর হবে না, এ কোন আইন, কি করবো আমরা বলেন? তাহলে এখন উপায়? উপায় ওই উপায় বলে দিয়েছে, তোমার আই কার্ডে যে বয়স আছে আই কার্ডের বয়স কমানো যাবে, কিন্তু আধার কার্ডে আর দিতে পারবো না। আমি ওইবার বদলে আমার নাম লিখে দিছি, ওই তারা আধা ভাতারা বসে বসে নামের ভুল করে। আচ্ছা ঠিকানা আর ভুল। 3 বার বদলে তারা মারলে ওই উনি সরকার হইতে আমাদের এই ফল ফল হুম। হুম। এই সরকার আচ্ছা এই তারা জানে তো বিলি কাছে মাঠে এইটা না এই গ্রামটার নাম কি? গুটি। আচ্ছা ওকে, আর ওই কুলি রবিবারের কারণ ব্রিজের ওই পার কারলা। কারোলা। এটা হচ্ছে পুরনো যশোর জেলার মধ্যেকার জায়গা। ও আচ্ছা আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন, আপনি যে ঘটনাগুলো বললেন, যে যে ঘটনাগুলো ধরেন না একটুখানি আমায়। আপনি যে ঘটনাগুলো বললেন, এই যে আগে বামফ্রন্ট সরকারের আমলে আপনাদের নাম বাদ যাওয়াটা, তার মানে সেটা কি একটা এসআইআর এর মতন আর একটা প্যারালাল হয়েছিল না জানিয়ে? না জানিয়ে হয়েছে। বামফ্রন্ট আমলে যেমন আমাকে জানে যে দীপক মিত্র নামে, আমি যেহেতু গুটি কাডোলা এখানে 10টা গ্রামের সঙ্গে আমার পরিচিতি আছে, অতএব তারা বাড়ি বসে দীপক মিত্র করে দিয়েছে। এবার দেখা যাচ্ছে যে আমার দাদু মারা গেছে কবে, দাদুর নাম আছে 62 সালে দাদু মারা গেছে, আমার কাকা মারা গেছে, কাকি মারা গেছে, তাদের নাম ওই কারোলার ভোটার লিস্টে আছে, তার তারা মানে কিন্তু এখানে থাকে না, তারা বারাসাত থাকে। তার মানে আগের সরকারের ক্ষেত্রে নামের গাফিলতির কারণে আপনারা এবারে হ্যারাস্ট হচ্ছেন? হ্যাঁ হচ্ছে। হ্যাঁ? আগে সরকার তো কোনো বাড়ি বাড়ি কোনো ইনকোয়ারি করেনি। এখন যেমন ধরে ধরে হচ্ছে বাড়ি ঠিকানাও চাচ্ছে, হুম। লোকেশন, আচ্ছা। বাড়ির লোকেশন। কিন্তু সেখানেও তো সমস্যা হচ্ছে, এই যে অমলের নামটা বাদ হয়ে যাচ্ছে। এবং আর একটা জিনিস যেটা করেছে, ওই সময় যে নামগুলো যখন ভোটার লিস্টগুলো তৈরি হয়েছে তখন হচ্ছে এমনি প্যাটেল প্রেসে ছাপা হতো, যারা কম্পোজ করতো তারা বানান ভুল, বয়স ভুল, সমস্ত ভুল হয়ে যেত, কিন্তু ভোট দিতে গেলে কোনো বাধা ছিল না। এই বাজার বাবার নামও যদি ভুল থাকতো তাতেও ভোট দিতে গেলে কোনো বাধা থাকতো না, বয়সে ভুল থাকতো, ভোট দিতে গেলে কোনো বাধা থাকতো না, তখন ভোট হয়ে যেত। হ্যাঁ, সেটা ছিল। মানে এটাকে আপনারা এখন কিভাবে দেখছেন, এই যে এখন যে এসআইআরটা আপনারা দেখছেন কিভাবে? না না, এসআইআর হোক আমি চাই, ব্যক্তিগত আমি, কারণ এখানে এসআইআর বা সংশোধন হওয়া বিশেষ জরুরি। ও না না, একটা দিক আছে, আমি তো বাঁচবো,
কিন্তু আমার দেশ যদি না বাঁচে তাহলে আমি বাঁচবো কি করে? না না কিন্তু দেশ তো না মানুষ না নিয়ে হয়। প্রথম ব্যাপার হচ্ছে যে এখানে এই যে যত লোক আছে, এই লোকগুলো আমাদের ভারতবর্ষের সংবিধান আমরা যদি পড়ি, 1936 সালে ইংরেজরা যেভাবে জাতি ভাগ করেছিল, যেভাবে দেশের পিছিয়ে পড়া মানুষকে ভাগ করেছিল, সেটা ধরেই আম্বেদকর সংবিধানে সেইটাই ইয়ে করেন। এখানে আলাদা কোনো সংবিধানে, এবং সেটা রাশিয়ান সংবিধানে যে 506টি জাতিকে শিডিউল কাস্ট হিসেবে ধরা হয়েছিল, সেটাকে ধরেই ইয়ে করে। কারণ আমি সংবিধানটা সেইভাবে চর্চা করেছি। তো এখানে দেখা যাচ্ছে যে এই যে এবারে এর ভিতরে একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা আর কিছুই নয়। তার জন্য যদি কিছু মানুষের নাম বাদ যায়, যেটা শান্তনু ঠাকুর বলেছে যে নির্বাচন কমিশনের আইনে পড়ে যদি কিছু লোকের নাম বাদ যায়, তাহলে আমাদের করার কিছু নেই। প্রথমেরা বলেছিল যে হিন্দুত্ব কার্ড এক একটা তৈরি করতে হচ্ছে 6 টাকা করে, বিক্রি করতে 60 টাকা, এবং সেটা পরবর্তীকালে বন্ধ হয়ে যায় এবং 8-10 জন লোকও নেয়, নিয়ে তাদেরকে সিএ করে। কিন্তু সিএ এর প্রথম যে 4টে ধাপ, সেটা অনেকেই জানে না, অনেকেই করে বসে আছে, অনেকেই জানে না যে সিএ করতে গেলে কি কি ধাপ আমাকে পার হতে হবে, কি কি ডকুমেন্টস আমাকে দেখাতে হবে, তারপরে আমি সিএ সার্টিফিকেট পাবো। সেটা করিনি। অতএব এটার ভিতর যেটা হচ্ছে যে আমাদের এই অঞ্চলে, বিশেষ করে পশ্চিমবাংলা এবং আমাদের এই সীমান্তবর্তী যত অঞ্চল আছে, এখানে যে লোকগুলো আছে, 80% লোক আফটার 71, এর 80% লোক আছে আবার আফটার 71। আমি বলে দিচ্ছি, এই গুট্টি কারোলায় 150 ঘরের বেশি লোক ছিল না, তার এখন মধ্যে কত? মুসলমান পরিবার ছিল 4-5টা। হুম আমি 64 সালে রাইট দেখেছি, হুম। সেই রাইটে মুসলমানদেরকে মারা হয়েছে, মৃতদেহ আমি নিজের চোখে দেখেছি। এই ইসে আমাদের এখানে ভোলাই মোড় নাম করে একজন ছিল, এবং তারপরে যে লোকগুলো এসে প্রত্যেকটা লোককে আমি আমার সামনে যদি আসে আমি বলে দিতে পারবো। কারণ এখান থেকে গরিবপুর থেকে আরম্ভ করে পরের গ্রাম গাইঘাটা, আঙুলকাটা, ওদিকে রামচন্দ্রপুর, ওদিকে একদম বাদুড়িয়া পর্যন্ত আমার প্রত্যেকটা গ্রাম হচ্ছে আমার ঘোরা, আমার প্রত্যেকটা গ্রাম ঘোরা। কারণ আমি 68 সাল থেকে এই কাজটি করছি। আমি নাটকের লোক, আমি প্রত্যেকটা জায়গা আমার ঘোরা এবং প্রত্যেকটা মানুষকে আমার চেনা। এই পাড়ায় যারা অনেকে মারা গেছেন, তারাও ওই যে মাঠটা, ওখানে ওই মাঠে প্রথম নাটক শুরু করি আমি। ওটা 52 সালের রবীন্দ্র গ্রন্থাগার হিসেবে ছিল ওই গুটি কারুলা কল্যাণ সমিতি। এবং ওই যে স্কুল এখন বন্ধ, যেটা বললেন হ্যাঁ, আপনি। ওই প্রাইমারি স্কুল, ঠাকুরনগরে 4টে প্রাইমারি স্কুলের মধ্যে এই গুটি কারুলা প্রাইমারি স্কুল হচ্ছে ওই সময়কার স্কুল। 4টে প্রাইমারি স্কুল ছিল এই টোটাল এইসব অঞ্চলে। এখন হয়তো প্রায় শতাধিক হয়ে গেছে, তাই না? সেইখানে অতএব এই মানুষগুলো এসছে, আমরা জানি আমাদের ভারতের মানে আপনি বলছেন ওই স্কুলগুলো বন্ধ হয়েছে, কিন্তু তার বদলে আরো স্কুল হয়েছে? না। সব পাবলিক স্কুল হয়ে যাচ্ছে, আচ্ছা। পাবলিক স্কুল হয়ে যাচ্ছে, হুম বেসরকারি স্কুল হয়ে যাচ্ছে, সেখানে হাজার হাজার ছেলে মেয়ে যাচ্ছে, এরা সব কাজ করছে। এই যে ফুলের মালা যাচ্ছে, হুম। স্কুলে ছাত্রছাত্রী কলেজে পড়ছে, অনার্স পড়ছে, এমনকি প্রেসিডেন্সিতে পড়ছে। এমন ছাত্রছাত্রী আছে যারা বাড়ি এসে রাত্রেবেলায় ফুলের মালা গাঁথে, সেই ফুল মালাগুলো আর এক দল আছে তারা নিয়ে যায়, তারা কলকাতায় নিয়ে যায়, বিক্রি করে। কলকাতা মানে বজবজ থেকে আরম্ভ করে দক্ষিণেশ্বর সমস্ত জায়গায় বিক্রি করে। এবং এবার যেটা হচ্ছে, রাজনৈতিক কারণের জন্যেই এইসব অঞ্চলে বিশেষ করে মানে বাংলাদেশ থেকে আসার পরে কিছু লোক যদি বাদও যায়, তাতে তাদের কিছু আসে যায় না। এবং এখানে এরা চেষ্টা করছে যে দলের লোক সেই দলের তাদের নামগুলো থাক, আর বাকি নামগুলো কি করে কাটা যায় সেই যে দলের, মানে ওটা একটু এক্সপ্লেন করুন। যে দলের বললেন? যে দলের বলতে তৃণমূলের দলের লোক চাইছে যে তৃণমূলের আচ্ছা, দলের লোকেরা থাকুক। আইডেন্টিফাই এ লোক কি করে করা যায়। বিজেপির দলের লোক যারা আছে তারা চাইছে যে আচ্ছা। বিজেপির দলের লোকগুলো Okay. যে করে থাক, তাদের যদি কোনো কিছু জোগাড় করে দেওয়া দরকার হয়, তাহলে প্রত্যেকটা জিনিস তারা জোগাড় করে দেওয়া হচ্ছে। হুম। প্রত্যেকটা জিনিস তারা দেওয়া হচ্ছে। এমনকি প্রাইমারি স্কুলের সার্টিফিকেট থেকে আরম্ভ করে জন্ম সার্টিফিকেট বিভিন্নভাবে টাকা নিয়ে বিভিন্নভাবে করছে। এখানে একজন বিএলওর কাছে আমি শুনলাম, এক ভদ্র মহিলা, তিনি ওই দেশের থেকে এই গ্রামের এক নেতার কাছে টাকা দিয়ে তিনি ভোটার হয়েছিলেন, কিন্তু তিনি থাকেন হচ্ছেন বসিরহাটে। তিনি এসে বিএলওর কাছে হাজির হয়েছেন, বাবা আমার নামটা রেখে দাও। কিন্তু তিনি এই গ্রামে থাকেননি, কিন্তু তিনি এখানে টাকা দিয়ে তিনি ভোটার হয়েছে। তিনি লোকের বাড়ি কাজ করেন, আর এখন নড়াচড়া করতে পারেন না।
এরকম ভাবে। আর এই সাধারণ যারা আছে এদের প্রত্যেকের বিভিন্ন ভাবে এরা মানে এদের ছেলে মেয়ে বিভিন্ন তাদের লেখাপড়া শেখাচ্ছে, কেউ এইভাবে কাজ করছে, কেউ বাইরে কাজ করতে চলে যায়, বিশেষ করে চামচি ডাক্তার থেকে আরম্ভ করে সেন্টারিং কাজ এইগুলো সব এরা করে। এই যে ঘর বাড়ি এরা অধিকাংশ বাইরে থাকে, বাইরে কাজ করে, আরবিয়ান কান্ট্রিতে যায়, সেন্টারিং কাজ করে, বিভিন্ন কাজ করে। তো তাদের ক্ষেত্রে হচ্ছে এই সমস্ত তাদেরকে যারা যে দলের সমর্থক সেই দলে তারা চেষ্টা করছে তার নামটা রাখা আচ্ছা। আর অন্য দলে। এবং আমরা এরপরে দেখবো যেটা এরা জানে না যে ফর্ম 7-এ আমার দল করে না এরকম লোকের লিস্ট করা হয়ে গেছে এদের। এখানকার সাধারণ লোক জানে না, বিজেপিও করেছে, তৃণমূলও করেছে। তারা ফর্ম 7 ফিল করে তারা সব জমা দিয়ে দেবে এবং তাদের নামগুলো ফাইনাল ভোটার লিস্ট ওঠার পরেও কেটে যাবে সংশোধনীতে। কারণ ফাইনাল ভোটার লিস্টের পরে একটা সিট থাকে, সেই সিটটা থাকে সংশোধনী, সেখানে নাম ডিলিটেড নেমস বলে একটা জায়গা থাকে একদম লাস্টে গিয়ে পার্ট নাম্বার দিয়ে তার পিছনে। এবং সেই সম্ভাবনাটা আমরা লক্ষ্য করছি মারাত্মকভাবে, যাতে অনেক লোক মনে করছে যে আমি নিরাপদ, কিন্তু আসলে সেই লোকটা নিরাপদ নয়। এটা জিনিস যেটা আমার কাছে মনে হচ্ছে যে আমরা মোটামুটি একটা আতঙ্কের ভিতরে না না, এই যে আর একটা জিনিস আমার মনে হচ্ছে যেটা আসামের ক্ষেত্রে, আসামের থেকে কমল চক্রবর্তী এসেছিলেন, যিনি সমস্ত ওই হাউসগুলো যেখানে আটকে রেখেছে, তারপরে তিনি বিগত 20 বছর ধরে কাজ করছেন। তো উনি বলছেন যে ওখানে যত সমস্যা যা যা দেখতে চেয়েছে এখানে তার চাইতে বেশি জিনিসপত্র তিনি মানে বলছেন ওখানে সিএ এনআরসি তে যত না সমস্যা হয়েছিল আমাদের এখানে এসআইআর তার চেয়ে বেশি বেশি সমস্যা হাজির করছে। আচ্ছা। এই যে সমস্যাগুলো হাজির করছে, এই প্রত্যেকটা সমস্যা এইগুলো কিন্তু আসামে ছিল না। আসামে বাড়ি বাড়ি গিয়ে তাদের অবস্থান বুঝে তাদেরকে করেছে। এবং আপনার আরো একটা জিনিস আমি বলে দিই যে এটা অনেকে জানে না, আসামে মিয়া শ্রেণী বলে একটা জাতি আছে যারা প্রকৃতপক্ষে বাঙালি। ব্রিটিশ আমলে চা বাগানে কাজ করার সময় এরা ওখানে এসেছিল, আসার পরে এদেরকে ওরা বাঙালি বলেই সমস্ত কিছু লেখা, বাড়িতে কথাবার্তা বাঙালি বলে। এরা পরবর্তীকালে যখন আসামে দাঙ্গা হয়, আমরা জানি বাঙাল খেদাও যখন আরম্ভ শুরু হয়, তখন এরা বলে যে আমরা সব অসমিয়া। তখন থেকে তারা অসমিয়া ভাষা শিখতে শুরু করে এবং তারা নিজেদেরকে অসমিয়া বলে, অসমিয়া মুসলমান বলে করে। তাদের একজনকে কিন্তু বাদ দিতে পারেনি। অথচ ওই গভর্নমেন্টের তখন ইচ্ছা ছিল এই যে শ্রেণী এদেরকে বাদ দিয়ে দেবে। আর এখানেও ঠিক এরকম যে এখানে যাদের বলা হচ্ছে যে কিছু কিছু, আমি এখানে খবর নিয়েছি বারাসাত কাজীপাড়া থেকে আরম্ভ করে আমাদের এখানে কাজদহ বলে জায়গা আছে মুসলিম এলাকা, এই পাঁচপোতা ইত্যাদি এলাকায়, এদের কাউকে ওই নামের বিভ্রাট ছাড়া এদের কাউকে নন ভোটার করতে পারবে না, কারণ তাদের সেইগুলো সব জমি জমা দলিল পত্র সবই আছে। আমরা এখন তাহলে এখানে এখন মানে এখানে তাও কত ঘর লোকের বাস দাদা? কত ঘর লোক? এই যে দুটি গ্রাম ধরুন, আমি যে এই গ্রামটাতে যেটাতে আছে সেখানে কত ঘর লোক বাস করে? গুট্টি গ্রামে তারা কারা? মোট এখন কত ঘর লোক বাস করে একদম ওই গুট্টি যে পর্যন্ত তোমার আঙুল কাটার ওই ওই গুটি ওই পর্যন্ত, ওই যে পর্যন্ত সাইনবোর্ড দিয়ে আছে ওই পর্যন্ত। বুঝতে পারছো? ওই মাঠে ওই পাশে আটির পরে রাস্তা পার হয়ে গিয়ে একটা আছে। হ্যাঁ, মানে কম করে 600, কারণ আমার কাছে বিএলওর যে খাতা আছে তাতে আমি ওইরকম ওই প্রায় 300 নাম দেখে পেয়েছিলাম। তাহলে আমার এই পার্টে যদি 300 বা 300 হয়, তাহলে ও পারে 54 পার্টেও ওই রকম, তাহলে মোটামুটি মিনিমাম ধরতে হবে যে 600। এখানে কি দুটো পার্ট না আটির দুটো পার্ট, আটির পরের ওদিকে একটা পার্ট, আমাদের এখানে একটা। এখানে 700 থেকে 800 পরিবার আছে। তাদের মধ্যে এবার কতজনের নাম বাদ গেছে বা এই যে ডিসক্রিপেন্সির কথা বলছে যেটা, সেটা কতজন? এখন বলা যাবে না, ফাইনাল ফাইনাল লিস্ট না পাওয়া পর্যন্ত। তবু আমাদের ফার্স্ট লিস্টে যেমন 74 জন বাদ গেছে, তার মধ্যে মৃত আছে আর শিফট আছে, আর কোনো হদিশ নেই। ভোটার আছে কিন্তু লোক নেই। এই যে আঙ্কেল একটু আগে বলছিলেন যে ভোটার আছে কিন্তু লোক নেই, কেউ বসিরহাটের, কেউ খড়িবাড়ি, কোথা থেকে কে আসে। আর যারা এখানে রয়েছে তাদেরও ওই সমস্যাটা হয়েছে, নামের সমস্যা রয়েছে। হ্যাঁ, তো বেশি হয়েছেই, এতে কোনো কথা হবে না। আচ্ছা, মানে 71 সালের আগে এখানে 100 ঘর লোকও ছিল না, সারা গুটি গ্রাম। হ্যাঁ, সেই রকম।
তার মধ্যে এখানে গোটা দশেক বর্তমানে 800 ঘর। গোটা দশেক মুসলমান পরিবার ছিল। হুম। এটা গুট্টিটাকে এই গুট্টি গ্রামটা মূলত সবই সম্পত্তি ছিল মুসলমানদের। হুম। হুম। যাই হোক, 71 সালের কথা আগে। হচ্ছে যে এখন হ্যাঁ, এখন তাহলে কি উপায়টা কি? হ্যাঁ, ও কাকা, গুটি সেই কয়েকবারই আছে সেই কয়েকবারই আছে। ওদেরই জমিয়ে হ্যাঁ, মানুষগুলো সত্যি খুব আতঙ্কে আছে। তারা মানে সব সময় তাদের খাওয়া ঘুম বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি। কেননা কি হয় আদৌ ভোট থাকে কি থাকে না, হ্যাঁ, পোক্ত ডকুমেন্ট বা আছে বা নেই। মানুষ জন্ম ঘটনায় এরা যে 2002 সালের কথা বলে, ওই সময় হয়তো আমার বাবা মার ভোট ছিল না, আমি তারপরে এসে ভোট হয়েছি, অর্থাৎ আমি কি করে দেখাবো সেইগুলো? ঘটনা শেষ সেই জায়গায়। এবার 2002-তে ভোট না থাকার কারণটা আপনি বলছেন আগের সরকারের ভুল ত্রুটি, তাই তো? আগের সরকার ইচ্ছাকৃতভাবে অনেকের নাম কেটে দিয়েছে। কাগজপত্র জমা দিয়েছে, আমাদের ভোট কাটিয়ে দিয়েছে। কাটিয়ে দিয়েছে ওই সাদা কাগজে লিস্ট দিয়েছে, সেই লিস্ট অনুযায়ী নাম কেটে দিয়েছে। আমাদের CPM এর আমলে। সিপিএম এর আমলে আমরা ওই মান্য করিয়ে নাম একদম খাঁটি বলতে পারি, এই মান্য কাটিয়ে দিয়েছে আমাদের ভোট সব নেবো গিয়া। ওই যে আমি আগেও এক কথা বললাম না ওই জায়গায় যে আমরা CPM আমরা আগে ওই হিয়ারিং এ গেছি, CPM হিয়ারিং এর সময় আমাদের কাটিয়ে দিয়েছে ভোট। বলে তোমাদের বাংলাদেশ দিয়ে আইছো, তোমরা নতুন আইছো, এই বাড়ি জমি কিনছো। 82 সালে আমরা এই জমি কিনে বাড়ি করছি, এই সময় হেঁটে আমাকে ভোট হয় নাই। তার মানে সরকার আসে যায় কিন্তু মানুষের কোনো সুরাহা হয় না, উল্টা সমস্যা বাড়ে, আর আমরা নিজেদের মধ্যে লড়ে মরি। আমরা একসঙ্গে আমরা 82 সালে আমরা এই জমি আমার এই এলাকায় বহু লোক আমরা পুরোটা এই একটা আতঙ্ক, এই মানে জায়গাটাই এই আমরা আতঙ্কটা 82 সালে এখন বিচার করে দেখছি সব এই CPM করে দিয়ে গেছে। মান্য করিয়ে নাম একদম এক ডাক নামে কইতে পারি, এই সবাই কবে যে মান্য এরকম ভোট কাটিয়ে না না আমি খাস কথা কার নাম বলছেন দাদা? উনি কার নাম বলছেন? সিপিএম এর নেতা। উনি যে বলছেন এর দাদা হচ্ছে জেল পুলিশ ছিল। এই মান্য বলে এই ছেলেটি আমাদের দুনিয়ান আমাদের পিছনে ঘুরে বেড়াতো এই গুট্টিগ্রাম। পরবর্তী হয়ে একটা চাকরি পায়, সিপিএম এর দয়াতে একটা চাকরি পায়, পরবর্তীকালে ও মারা যায়। ওর দাদা হরিবর হচ্ছে, তার ছেলে এখন ওই কয়েকটা সবজি নিয়ে ওই আমাদের ঠাকুরনগর বাজারে বিক্রি করে। তারা বুঝেছি। শিক্ষিত ছেলে সবকিছু, কিন্তু তখন কি হয়েছে, তখন এই স্বজন পোষণ গুলো এমন ভাবে হয়েছে একদম সরাসরি তুমি ভোটটা দিয়েছো কিনা, যদি ভোট না দাও তাহলে তোমার বিরুদ্ধে সেটা হবে। এটা প্রত্যেক ক্ষেত্রে হয়েছে। আমি 10টা স্কুল থেকে রিপুজড হয়েছি আমার হাইয়েস্ট মার্ক থাকা সত্ত্বেও মাস্টারিতে। 10টা স্কুল থেকে আমার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে 10টা স্কুলে নাম এসছে। আমার ক্রেডিট মার্কস থেকে, আমার একাডেমিক ওই মার্কস থেকে তখনকার নিয়মে হাইয়েস্ট থাকা সত্ত্বেও আমার নাম ইসে রাখা হয়নি। পার্টি করে না। এমনও পরিস্থিতি হয়েছে আমি ভোট দিতে যাচ্ছি, কিছু পথ গেলি তোমার ভোট দেওয়া এই যে আজকে যে কথাটা বলা হচ্ছে, এই মতুয়া কথাটা আগে ছিল না। আচ্ছা। আগে এখানে হতো একটা বারুণী মহামেলা। হরিচাঁদ গুরুচাঁদ এই বারুণী মহামেলা এখানকার নয়, এটা আমাদের একদম পৌরাণিক নাম বারুণী স্নান। এটা একদম গঙ্গাসাগর থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় ছিল, এবং সেইটা হতো বারুণী মহামেলা 7 দিনের জন্য হতো। পরবর্তীকালে 8-এর দশকে গিয়ে এখানকার কিছু শিক্ষিত লোক বা কিছু লোক তার সঙ্গে যুক্ত হয়ে তারা বলে এটা একটা আলাদা ধর্ম বানাতে হবে, তাহলে সেই ধর্ম কি হবে, এবং তারা এই নারকেলের মালা কি হবে। আমাদের এখানে নিরোধ হালদার বলে একজন ব্যক্তি ছিলেন, যিনি নারকেলের মালা বিক্রি করতেন, এবং তাকে পাঠানো হয়েছিল আন্দামানেও। এবং তখন তারা করলো যে এটাকে, আমার কাছে এসেছিল এই পিয়ার ঠাকুর মানে শান্তনু ঠাকুরের ঠাকুরমা, যে এই মতুয়া মহাসংঘ নামে আমাকে রেজিস্ট্রেশন করে দাও এই লিখে। আমি বললাম আমি তো কোনো ধর্মে বিশ্বাস করি না, আমি কিন্তু তোমাদের আমি ওনাকে তুমি বলে বলতাম, আমি তোমাদের এই মতুয়া ধর্ম মহাসংঘের মেমোরান্ডাম আমি তৈরি করে দিতে পারবো না, যারা ভক্ত তাদের দিয়ে তৈরি করো। তারপরে এটা মতুয়া মহাসংঘ হিসেবে রেজিস্ট্রেশন পায়। আমি করে দিইনি, এবং আমরাই প্রথম এই যে মতুয়াদের এই প্রথম যে মতুয়া বলে একটা এই ধর্মমতের লোক আছে, এটা খুব সম্ভব 1982 সালে মনুমেন্ট ময়দানে
সিপিআইএম এর লিবারেশনের নামে পারমিশন বের করে সেখানে প্রথম এই বীণাপাণি ঠাকুর, কপিল কৃষ্ণ ঠাকুর থেকে শুরু করে পিয়ার ঠাকুর মারা যাওয়ার পরে প্রথম আত্মপ্রকাশ করে, যেখানে প্রায় 500 থেকে 600 মতুয়াদের দল হাজির হয়েছিল এবং সেই পারমিশন আমরা বের করে দিয়েছিলাম লালবাজার। মানে আমরা বলতে আপনি কাদের বোঝাচ্ছেন? আমরা বলতে সিপিআইএম এর লিবারেশন, এটা করেছিল সিপিআইএম এর লিবারেশনের থেকে কার্তিক পাল থেকে এই পারমিশন বের করেছিল এবং সেই দিনই প্রথম সেটা আনন্দবাজারের প্রথম পৃষ্ঠায় দেখা যাবে যে নতুন এক ধর্মমতের প্রচারক হিসেবে মতুয়া মহাসংঘের সমাবেশ মনুমেন্ট ময়দান, শহীদ মিনার ময়দান। পরবর্তীকালে এই নাম মতুয়া নামটা হচ্ছে মমতা এসে চালু করে দিয়েছে। অর্থাৎ এখানে কে নমশূদ্র সবাই কিন্তু মতুয়া ধর্মে বিশ্বাসী নয়, সবাই মতুয়া আমি ধর্মে যে এখন বিশ্বাসী গুটি নয়। গ্রামে দাঁড়িয়ে আছি সেখানকার এখানকার বেশিরভাগ লোক নমশূদ্র, হুম এখানকার ঠাকুরনগরের বেশিরভাগ নমশূদ্র। 64 সালের পরে এখানে বিনিময় করে এসছে মহেশ্ব দাস, কাপালি, পণ্ডখৈত্র। তার মানে কি এখানটা মতুয়া সম্প্রদায়ের মানুষ নেই? এখানে সব হ্যাঁ। নমশূদ্র, হ্যাঁ। কিন্তু এই নমশূদ্র আর মতুয়ার মধ্যে পার্থক্য আছে। হুম নমশূদ্র বলতে সব ধর্মের লোক আছে। এখানে মতুয়া ধর্মের সবাই বিশ্বাসী না, মতুয়া ধর্মের যে আচার আচরণ সেটাই সবাই বিশ্বাসী না, সবাই বিশ্বাসী না। কেউ কেউ হয়তো বিশ্বাসী, সে হয়তো আমি মতুয়া মতে বাড়িতে হরির নাম দিলাম, হরি সেবা করলাম, এরকম করে যায়, আগে এরকম ছিল। কিন্তু এরা গড়ে সব বলতে চাইছে এরা সব মতুয়া, আসলে এরা মতুয়া না। পরে সব এর ভিতরে বৈষ্ণব পন্থের লোক আছে, মতুয়া মতের আছে, শাক্ত আছে, শৈব আছে, ইত্যাদি ইত্যাদি অনেক ধর্মের আবার লোক কেউ এরকম কোন মত বা ধর্ম পালন করে না সেরকম লোকও তো আছে। হ্যাঁ, বহু লোক আছে। আছে, নাস্তিক। বহু লোক আছে। কিন্তু নাস্তিক এরা যে গড়ে চালাচ্ছে, কিছু কিছু সাংবাদিক মাথা মোটা, তারা বলে এখানে মতুয়া এবং নমশূদ্র। আরে মতুয়া মনশূদ্র যেমন আমি যদি বলি অনুকূল চন্দ্র কি একটা আলাদা ধর্ম নাকি? হরিচাঁদ গুরুচাঁদের যে ধর্ম মতুয়া যাদেরকে বলা হয়, যারা ডাঙ্কা বাজিয়ে, শাক বাজিয়ে, সিঙা বাজিয়ে হরির নাম হরিবল করছে, গান গাইছে, তাদেরকে বলতে হচ্ছে মতুয়া সভা হচ্ছে এইভাবে। কিন্তু মতুয়া ধর্ম বলে আসলে কোনো ধর্ম নেই। কিছু তথাকথিত মাথা মোটা বুদ্ধিজীবী তারা উল্টো পাল্টা লিখে, খুব নাম করে তারা বুদ্ধিজীবী, উল্টো পাল্টা কাহিনী লিখে এই মতুয়া ধর্ম নাম করে একটা ধর্ম তৈরি করেছে। কিন্তু এইভাবে মতুয়া ধর্ম বলে কোনো ধর্ম ছিল না। মতুয়া ধর্মটাই এখানে ধর্ম না, ইন্ডিয়ান। এটা হচ্ছে নুরাকান্দি এর আদি। মতুয়া ধর্ম না, মতুয়া হচ্ছে হিন্দু ধর্মেরই একটি মত এবং পথ। হ্যাঁ, সেই মতটা থেকে মতুয়া, সেইটা মতুয়া পথ। এটা হচ্ছে নুরাকান্দি এবং এটা আপনাকে বলে দিই, পরে নুরাকান্দি থেকে যখন পিয়ার ঠাকুর এই দেশে আসলো, আস্তে 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 প্রসারিত হলো। এবং পিয়ার ঠাকুরের নিজস্ব ভাই যারা, তারা এই মতে বিশ্বাসী না, তারা হচ্ছে মানে ঠাকুরনগর মানে মতুয়া সম্প্রদায়ের মানুষ এরকম যে একটা প্রচার বা রটনা আছে সেরকম বিষয়টা না। এরকম নয়। এটা একদম যারা ওই ঢাক ঢোল বাজায় মতুয়া ধর্মে বিশ্বাসী, এদের মধ্যে বা দুটো ভাগ আছে। একদল বলছে যে মতুয়ারা হিন্দু না, তারা মাঝে ঠিক করেছিল আমরা ব্রাহ্মণ ব্যবহার করব না, আমরা কালী পুজো করবো না, আমরা দুর্গা পুজো করবো না। কিন্তু আসলে গিয়ে দেখা যাচ্ছে এই মতুয়ারা যারা আছে, এরা সরস্বতী পুজো করে, দুর্গা পুজো করে, এরা লক্ষ্মী পুজো করে, এরা কালী পুজো করে, এরা সমস্ত কিছু করে, আর বারুণী মাঠে মেলা দেখতে যায়। এই হচ্ছে ব্যাপার, আচ্ছা এই হচ্ছে আসল ব্যাপার। এখানে 80% লোক ওই মতুয়া ধর্মে বিশ্বাসী না। এখানে দেখি যে কজন আছে, দেখি গলা খোলে, এর গলায় নেই নারিকেলের মালা, দেখে আসে নারিকেলের মালা কে বানাচ্ছে? এই যে জায়গায় দাঁড়াইছো, বারোয়ানাই আছে মতুয়া, এই আচার মেলা। বারোয়ানি আছে মতুয়া। আপনি কি বলেন? বললাম তো আপনার বারোয়ানি আছে, বারোয়ানি আরে বাবা, বারোয়ানি বেশি আছে। বারোয়ানি মতুয়া না, মতুয়া ধর্মে যে কথাগুলো বলে সেইগুলো তারা সব পালন করে না। আরে পালনটা আছে আলাদা দিন। তা ধর্মটা কি? ধর্ম কি? মতুয়া আপনি কোন ধর্মে করেন? আপনি কি সঠিকটা পালন করেন? আপনি হরিচাঁদ লীলামৃত হ্যাঁ, আর ওই মতুয়া নাই তো আর হরিচাঁদ পড়েছেন আপনি? পড়েছেন?
হরিচাঁদ লীলামৃত পড়েছেন? আমার ঘরে আছে সব, আমি বলি। আর ওই বই প্রথম ছাপিয়ে দিয়েছে আমি। এই হরিনাম ছাড়া কোনো গতি নাই। আপনারাই তো বন্ধ করে হরিনাম ছাড়া কোনো গতি নাই। আচ্ছা আপাতত আমরা এসআইআরটা নিয়ে কথা বলি না। ধরুন, আপনি তারকের লীলামৃত দেখেছেন? আরে দেখা লাগবে খালি আপনি সংশোধন করলেন কি করি? আমি উল্টো পাল্টা আমি সংশোধন করিনি, ওটা ঢুকেলেন কি করে? ওটা ওটা আপনি রচনায় এনে বললেন যে আমি তৈরি করে দিছি। আরে বাবা ছাপিয়ে দিয়েছে। হয়তো ছাপিয়ে দে, তা ছাপার সময় তারকেরটা বাদ দিয়ে আপনাকে নিজেকে তারা যেটা দিয়েছে সেটা ছাপা হয়েছে। কেন ছাপালেন? আচ্ছা ঠিক আছে, তারা যেটা দিয়েছে তারা ছাপিয়ে দেবে, আমি আচ্ছা আমি চলে যাই তারপর। আপনিও কিন্তু কমা না ওই দলে। আচ্ছা আমি যেটা বলছি যে আপনারা না না আমি ধর্ম সে সুন্দরভাবে পালন হ্যাঁ, করুন। আমরা ধর্ম পালনে কারো কারণ ছোট করতে যাবেন না, বড় করবেন না। না, আপনি যে বলতেছেন এখানে দুই একজনের বলে আপনার এই কারোলা গুটি, আপনি চলেন আপনার বাড়ি বাড়ি আছে শতকরা 80 জন আছে কিন্তু আর এটা বিদায়তে আপনি বললেন আমি তো চলেন বাড়ি বাড়ি নিয়ে যাবো। না আমি এ বাবা আমি বললাম তাই, উনি তো বলতেছেন যে মতুয়া চেনে না, মতুয়াটা ও কি জানে ওইরকম ভাবে বলবেন না। আগে আপনি শুনেন, আপনার কাছে কি শুনবো? আপনি আমার কাছে শুনবেন। আপনার কথা শোনা লাগবে। তাহলে আপনার কাছেও আমি শুনবো। আচ্ছা ঠিক আছে, কত সম্পদে এখন 12 আনি আছে, 12 আনি, 16 আনি থাকতে পারে, 16 আনি। তাই জানি থাকতে মতুয়া সম্পর্কে আপনি জানেন না? এখানে কি চাষ হয় মূলত? এই মূলত ধরুন ধান হয়, হ্যাঁ। সরিষা হয়, হ্যাঁ। পাট হয়, হুম। ফুল হয়। এটা তো এখন হয়ে গেছে নালা, এটা তো বড় খাল ছিল, এখানে যে স্রোত বইতো না, হ্যাঁ, নৌকো চালাতে পারতো না কেউ। এই খালটা কোথা থেকে এসছে আর কোথায় যাচ্ছে? এই খালটা আছে, এটা আদি একটা নদী ছিল, হ্যাঁ, সেই এটা হয়েছে ওই চাঁদপাড়ার থেকে বনগা, ওই যে বনগা যে ইছামতি, হ্যাঁ, হুম, তার সঙ্গে হয়ে এখানে যে যমুনামতি আছে না, যমুনা, এই যমুনা নদী, গোবরডাঙ্গা, হুম, তার সঙ্গে এটা মেশানো। আচ্ছা, এইটা এই মাঠের জল পাস হওয়ার জন্য এখান থেকে করা হয়। 22টা বিলের জল এই খাল দিয়ে পার হয় ও আমাদের আচ্ছা, এই এলাকা, বুঝতে পারলেন? বুঝেছি। দেখুন যে খালের মধ্য দিয়ে রাস্তা করে মানুষকে যেতে হচ্ছে। এখানে সাহেব বাগান মুভমেন্ট হয়েছিল না, হুম, সাহেব বাগান নিয়ে, আচ্ছা, ওর পাশ থেকে এটা চলে গেছে একদম, যে বনগায় গিয়ে একদম ইসামতি যেখানে মিশে গেছে হুম, ওই নদী আর ইসের, সে তার সঙ্গে মেশানো ছিল একটা সময়। ও হ্যাঁ। আচ্ছা, দিনের বেশি সাইডে না যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো আবার চোখে দেখতে পাই না, আমি আবার পড়ে গেলাম খালে, হ্যাঁ হ্যাঁ, সেটা কোনো ব্যাপার না, পড়ে গেলে উঠে আসবো। দাঁড়াবো আপনাকে এখানে ধরি। হ্যাঁ। দুই পাশে খাল তো, ও দুই পাশে? ও পাশে ওই যে পুকুর। ও পাশে এতে আচ্ছা। গর্ত। ও আচ্ছা, এই নিয়ে অনেক ঝামেলা হয়েছে, রাস্তা বাড়ি করে। ওই আঙ্কেল বলছিলেন না কেবল যে গন্ডগোল করতে হয়েছে অনেকের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আঙ্কেল এখান থেকে একটু চা খেয়ে বেরোই একেবারে। হ্যাঁ চলেন একটু চা খাই, আমিও একটু চা খাই। তাহলে আমরা গুটি গ্রামে ছিলাম এতক্ষণ, তাই তো? গুট্রি, আচ্ছা, গুটরি, গুটরি। গোটি ও পাশে কারোলা। আমি যখন ঠাকুরনগরে এই গুটরি গ্রামের উদ্দেশ্যে রওনা হই এবং পৌঁছাই ততক্ষণে বিকেল হয়ে এসছে, এবং যখন কাজ শেষ হয় ততক্ষণে সন্ধ্যাও নেমে আসে, এবং যখন ফিরি তখন ফেরার পথটা দেখি পুরো অন্ধকারের ঠাসা। তাহলে আমি আর বাড়তি আলো জ্বালাইনি, তার কারণ গ্রামের মানুষ ওভাবেই ওই অন্ধকারেই যাতায়াত করেন। তাই আমি অন্ধকারের মধ্যে দিয়েই ওই রাস্তাটা পেরোই। আপনারা দেখলেন পুরো স্টোরিটাই, শুনলেন প্রত্যেকের কথা, এবং তারা যেটা বললো আমি চেষ্টা করেছি আপনাদের সামনে, আমি যেভাবে দেখেছি, আমি যে যা যা শুনেছি ঠিক সেই রকম, সেই শোনাটা, সেই দেখাটাই আপনাদের সামনে তুলে ধরতে। ইনসাইট অফ এর উদ্দেশ্যই থাকে যে একদম খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষের কথা সাধারণভাবে তুলে ধরার। আমি সেভাবেই চেষ্টা করেছি আপনাদের ইনসাইট অফ এর প্ল্যাটফর্মে আপনাদের সামনে গুটরি গ্রামের মানুষের কথা তারা যেভাবে বলেছে সেভাবে তুলে ধরতে। আপনারা দেখছিলেন ইনসাইট অফ আরাম নবনীতা। ভালো থাকবেন, এরকমই নতুন কোনো স্টোরি নিয়ে এবং প্রান্তিক মানুষের কথা নিয়ে আমি আবার আসবো। জোহার।